হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কাইনেমেটিক্সের আরেক পর্ব নিয়ে শুরু করব। আমরা অনেকটাই শেষের দিকে চলে এসেছি। আমরা গত ভিডিওতে আমরা মূলত গ্রাফিক্যাল যে আলোচনা আমাদের হয়েছিল, সেই আলোচনার মূল যে ছিল সেটা মূলত ভিটি কার্ভ। আমরা বলেছিলাম যে মূলত তিন ধরনের, আরো বিভিন্ন ধরনের কাইনেমেটিক্সে গ্রাফ হতে পারে। তো তিন ধরনের গ্রাফ হচ্ছে মোস্ট পপুলার গ্রাফ: এসটি গ্রাফ, ভিটি গ্রাফ এবং এটি গ্রাফ। তো এখানে আমরা বলেছিলাম গত ভিডিওতে যে ভিটি কার্ভগুলো সবই হচ্ছে লিনিয়ার, কারণ আমাদের যে ইকুয়েশন অফ মোশন, সেই ইকুয়েশন অফ মোশনে আমরা যদি দেখি তাহলে ভি এর অর্থাৎ গতিবেগ সংক্রান্ত যে কার্ভগুলো যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলো কিন্তু সব একমাত্রিক বা পাওয়ার প্রত্যেকটা ভেরিয়েবলের মানে ওয়াই এবং এক্স এর পাওয়ার হচ্ছে এক। স্বাভাবিকভাবেই এটা হচ্ছে লিনিয়ার। তো এটা আমরা আলোচনা করেছি, এবং তারপরের ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে এসটি গ্রাফ মূলত সেটা হচ্ছে এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড গ্রাফ। তো সেই গ্রাফের যে তোমার এস এর সঙ্গে যদি টি গ্রাফ করা হয় তাহলে সেই গ্রাফ কিন্তু টি স্কোয়ার মানে নন লিনিয়ার গ্রাফ। তো আমি বলেছিলাম যে ওই গ্রাফ ঠিক বুঝতে গেলে আমাদের প্যারাবোলিক কনসেপ্ট একটা থাকা দরকার, যে প্যারাবোলা সম্পর্কে একটা ধারণা। এবং আমরা গত ভিডিওতে বিস্তারিত প্যারাবোলা সম্পর্কে আলোচনা আমরা করেছি। আজকে আমরা এসটি গ্রাফ, টাইপিক্যাল এসটি কিছু গ্রাফ আমরা আলোচনা করব থিওরিটিক্যালি। পরে আমরা এগুলো নিয়ে প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা জাস্ট থিওরিটিক্যাল বেসটা তৈরি করব। প্রথম যে গ্রাফটা আমি বলবো, আমি আজকের মূল আলোচনা হচ্ছে এসটি গ্রাফ বা পজিশন টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ইত্যাদি। তো আমি লিখছি পজিশন টাইম গ্রাফ। পজিশন টাইম গ্রাফ। তো পজিশন টাইম গ্রাফের প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে কতগুলো আমরা টাইপিক্যাল গ্রাফ এখানে দেখাচ্ছি। তো সেই গ্রাফগুলোর যদি আমরা কি বলতে চাইছি, গ্রাফের বক্তব্যটা কি, গ্রাফের ফিচার কি, তাহলে আমরা সবকটা গ্রাফই আমরা বুঝে নেব। যেমন ফার্স্ট আমি একটা 1 নম্বর গ্রাফ যেটা লিখছি, 1 নম্বর এসটি, আমরা ফার্স্ট কোয়াড্র্যান্টে নিচ্ছি গ্রাফগুলো টি, কারণ আমি আগের দিনও বলেছিলাম যে টি আমরা শুধুমাত্র পজিটিভ টি ভ্যালুগুলোকে নেব, কারণ আমরা 0 থেকে মেজার করছি। এদিকটা আমরা মেজারমেন্টের মধ্যে আসছে না, তাই জন্য অরিজিনটা এখানে। তো সেই জন্য এই কোয়াড্র্যান্ট আর এই কোয়াড্র্যান্টের গ্রাফগুলোই কিন্তু কাইনেমেটিক্সের ক্ষেত্রে ভ্যালিড, আমাদের যা সিলেবাস তাতে। তো এটা হচ্ছে এস। তো ফার্স্ট গ্রাফ আমি একটা এরকম আঁকলাম। এই গ্রাফটা কি বোঝায় দেখো। গ্রাফের বক্তব্য প্রথম হচ্ছে গ্রাফ, হাউ টু স্টাডি এ গ্রাফ। একটা গ্রাফকে কিভাবে স্টাডি করতে হবে না, তুমি প্রথমে ইনিশিয়াল পজিশনে চলে যাও, অর্থাৎ টাইমটাকে ইনিশিয়ালে নিয়ে যাও। দেখো টাইমটা ইনিশিয়াল মানে 0, টি ইজ ইকুয়ালস টু 0। 0তে তুমি দেখো এস এর ভ্যালু কত, দেখতে পাচ্ছ 0তে এস এর ভ্যালু হচ্ছে এইটা, অর্থাৎ এস। 0তে পজিশনের ভ্যালু হচ্ছে এস, এইটা। টাইম ধরো এখানে বাড়িয়ে T1 করা হলো, 0 থেকে T1 টাইম এলো, পজিশনের ভ্যালু কত এস। T2 টাইম এলো, ধরো এটা T2 টাইম, পজিশনের ভ্যালু কত এস। তার মানে কি দেখতে পাচ্ছ,
টাইমের পরিবর্তন হওয়া সত্ত্বেও পজিশনের কোনো পরিবর্তন হচ্ছে না। তো টাইম পরিবর্তন হওয়া সত্ত্বেও পজিশনের কোনো পরিবর্তন হচ্ছে না মানে কি? তার মানে ইট ইজ আ অবজেক্ট অর বডি হুইচ ইজ অ্যাট রেস্ট, যেটা হচ্ছে স্থির অবস্থায় রয়েছে, অর্থাৎ যার কোনো অবস্থানের পরিবর্তন ঘটছে না। তার মানে এই গ্রাফটার বক্তব্য হচ্ছে এটা কিসের না স্থির বস্তু। এটা গ্রাফ অফ লেখচিত্র হলো স্থির বস্তুর লেখচিত্র, স্থির বস্তুর লেখচিত্র, স্থির বস্তুর লেখচিত্র। নাম্বার 2, এটা যদি এরকম হতো, এই গ্রাফের বক্তব্য কি? এদিকে টি, এদিকে এস। আমি আবার বলছি যে গ্রাফ স্টাডি করতে গেলে আমাকে টাইম অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসটাকে আমাকে অরিজিনে নিয়ে যেতে হবে। তাহলে টি কে আমি জিরোতে নিয়ে গেলাম, জিরোতে এস এর ভ্যালু কত দেখছো? এখান থেকে স্টার্ট হয়েছে গ্রাফটা, তার মানে এস এর ভ্যালু 0। তার মানে এই বস্তুটা যখন শুরুতে সে অরিজিনে ছিল, এবার টাইম আস্তে আস্তে বাড়ছে। ধরো T1, 0 থেকে T1 টাইম এলো, এটা T1 টাইম। T1 টাইমে এসে দেখো এস এর ভ্যালু আসছে S1। T2 টাইম, এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে T2। T2 টাইমে দেখো এস এর ভ্যালু আসছে S2। T3 টাইম, তখন কিন্তু এস এর ভ্যালু আসছে S3। কিন্তু লক্ষ্য করার বিষয় এখানে এই টাইম ভার্সেস গ্রাফ, টাইম যেমন যেমন পরিবর্তন হচ্ছে তেমন তেমন হচ্ছে, ঠিক সেই অনুপাতে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ পজিশনেরও পরিবর্তন হচ্ছে। কি করে বুঝলাম? না, এটা বোঝা যায় যে কোনো লেখচিত্রের রেট চেঞ্জ দিয়ে। রেট চেঞ্জার মানে কি? ডিফারেন্সিয়েশন, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্টের ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে ডিপেন্ডেন্টের ডিফারেন্সিয়েশন কত? প্রথম কথা হচ্ছে আমরা যে কোনো বিন্দুতে যদি আমরা তোমার হচ্ছে যে নির্ণয় করি, কি বলে, ডেরিভেটিভ বা নতি নির্ণয় করি, এর প্রত্যেকটা বিন্দুতে নতি কত হবে? যেমন ধরো এই কোণটা, এই নতিটা কত হবে? এই নতিটা হচ্ছে tan থিটা সমান S1/T1, এই টাইমটা T1। tan থিটা, থিটা কোণই আছে, আমরা কত লিখতে পারি? S2/T2। প্রত্যেকটা বিন্দুতে, বা তুমি এখানে যদি এটাকে করো দেখবে এই প্রত্যেকটা, এই কোণটাও যেহেতু প্রত্যেকের ট্যান ভ্যালুটা, এই থিটাটা যদি সমান হয়, এটা থিটা, থিটাটা যদি সমান হয় প্রত্যেকের, প্রতিটা বিন্দুতে ট্যান থিটা হচ্ছে সমান, তার মানে এর নতি সমান। তাই বলা যেতে পারে একই হারে এর পরিবর্তনটা হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের। তাহলে ক্যালকুলাসের টার্মে এটাকে আমরা কিভাবে লিখব? না, ক্যালকুলাসের টার্মে এটাকে লিখব ডিএস ডিটি, অর্থাৎ চেঞ্জ অফ এস উইথ রেসপেক্ট টু টি। চেঞ্জ অফ এস উইথ রেসপেক্ট টু টি মানে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার। এটা হচ্ছে সেম রয়েছে থ্রু আউট দ্য গ্রাফ, ইট ইজ সেম, ইট ইজ কনস্ট্যান্ট। বাট ইন ফিজিক্স ডিএস ডিটি এর মানে কি? এর মানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হারকে আমরা কি বলি? ভেলোসিটি। আমরা বলি ভেলোসিটি, অর্থাৎ বেগ। তার মানে এইটা বেগ, তার মানে বেগটা কি আছে? কনস্ট্যান্ট। তার মানে এই লেখচিত্রটা কি দেখাচ্ছে? এই লেখচিত্রটা দেখাচ্ছে যে এই বস্তুটা নির্দিষ্ট বেগে, বেগ সমান রেখে চলমান, তার মানে সমবেগে গতিশীল। এখানে বস্তুটা সমবেগে গতিশীল। তার মানে এটা আমরা কি দেখলাম? এই লেখচিত্রের বক্তব্য হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর
লেখচিত্র। লেখচিত্র কিন্তু আমি যদি একটু কম্পেয়ার করে কম্পারেটিভ স্টাডি করি, আমি জাস্ট এই লেখচিত্রটাই অঙ্কন করব কিংবা এই লেখচিত্রটাই অঙ্কন করব, আমরা এসটির পরিবর্তে ভিটি নেব। আমি একটু কম্পারেটিভ স্টাডি করছি। ধরো আমি এই লেখচিত্রটাই একদম সেম নেচারের লেখচিত্র, এটা এসটির পরিবর্তে এটা ভিটি। এখন কি বোঝায় এটা? এখন এই লেখচিত্রটাকে কি বোঝায়? এখানে লক্ষ্য করে দেখো, আবার সেই স্টাডি করার জন্য টি এতে নিয়ে আসো ইনিশিয়াল টাইম। তাহলে ইনিশিয়াল টাইমে ভি এর একটা নির্দিষ্ট মান আছে। টাইম বাড়লো, এখান থেকে এখানে এলো, ভি এর মানের কোনো পরিবর্তন, আর টাইম বাড়লো, ভি এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ একই বেগে বস্তুটা গতিশীল। তার মানে এটা কি? এটা হচ্ছে সমবেগে, একই জিনিস, সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র। তার মানে সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র যদি এসটি গ্রাফ দিয়ে আঁকা হয় তাহলে এইরকম হবে, আর যদি ভিটি গ্রাফে আঁকা হয় তাহলে টি অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র। এবার যদি আমরা এইটাকে ভাবি, দেখো তাহলে এটা কি মানে পাল্টে যায়। এটার এসটি গ্রাফ আমি যদি এটাকে ভিটি গ্রাফে পরিণত করে দিই, মানে এইটা যদি এসটির পরিবর্তে ভিটি হতো আর গ্রাফটা যদি এই নেচারেরই হতো, তাহলে এর মানে কি হতো? এখানে লক্ষ্য করো, আমি বলেছিলাম এখানে ডিএসডিটি কনস্ট্যান্ট, কারণ এসটি গ্রাফের নতি ডিএসডিটি। তাহলে এই গ্রাফের নতি কত? ডিভিডিটি। ডিভিডিটি মানে কি? চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু টি। চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু টি তার মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তার মানে এটা ত্বরণ, এটা কনস্ট্যান্ট। তাহলে ত্বরণ কনস্ট্যান্ট, তার মানে এটা কেমন বস্তু? এটা যদি ভিটি গ্রাফ হতো তাহলে এটাকে আমরা বলতাম সমত্বরণে গতিশীল বস্তু। তাহলে এটাকে আমরা কি বলতাম? সমত্বরণে গতিশীল বস্তুর লেখচিত্র। তাহলে দেখো একই নেচার দেখতে গ্রাফ, কিন্তু যখনই ভিটি থেকে এসটি থেকে ভিটি হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু পাল্টে যাচ্ছে। ঠিক আবার একইভাবে আমরা যদি এই গ্রাফটাকে এসটির পরিবর্তে আমি ধরো এখানে লিখছি একই জায়গায়, আচ্ছা একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটু মুছে দিচ্ছি। আমি যদি একই ভাবে এই গ্রাফটাকে এরম ভাবে লিখি, এই একই নেচারের গ্রাফ, এটা টি, এটা এ, আগের প্রথম নেচারের গ্রাফ, কি বোঝায়? আবার সেই স্টাডি করার জন্য টিটাকে জিরোতে নিয়ে এসো। তার মানে ইনিশিয়াল শুরুতে ত্বরণ ছিল, এটা ত্বরণ সময় লেখচিত্র। সময় বাড়লো ত্বরণ একই আছে, সময় বাড়লো ত্বরণ একই আছে। তার মানে কি হচ্ছে না, এটা সময়ের সঙ্গে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না সেই গতিশীল বস্তুটার। তার মানে এটা হলো সমত্বরণে গতিশীল বস্তুর লেখচিত্র। যদিও এই লেখচিত্র বলছি কমনলি, কিন্তু প্রত্যেকটা লেখচিত্র আলাদা। কোনোটা এসটি, কোনোটা ভিটি, কোনোটা এটি। যেমন একটা এটি লেখচিত্র। আবার যদি এই রকম হতো, এটা যদি এটি লেখচিত্র হতো তাহলে কি হতো? তার মানে এখানে দেখো আমি বলেছিলাম যে এই গ্রাফের নেচার হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে এটা একই আছে। এখানেও কিন্তু আমি আগে বলিনি যে এই এটাও তো সরল লেখা, এখানেও কিন্তু প্রত্যেকটা নতি একই আছে। কিন্তু এই নতিটা কত? এই নতিটা কিন্তু এখানে আমি বলেছি থিটা কোণটার মান কত? এক্স অক্ষের সঙ্গে থিটা কোণের মান কত? 0। তার মানে tan 0 0। তার মানে ডিএ ডিটি 0। তাহলে ডিএ ডিটি 0 কখন হয়? তার মানে ডিএ ডিটি 0, ডিএ ডিটি সমান 0। কার ডেরিভেটিভ 0 হয়? কনস্ট্যান্টের। তার মানে
এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে ডি ডিটি অফ এ, সেটাই তো ডি এ ডিটি, সেটা 0, তার মানে এ কনস্ট্যান্ট। তারপরে দেখো এটা সমতরণ, এ কনস্ট্যান্ট। কিন্তু এখানেও এরা ইনক্লাইন্ড রয়েছে, তার মানে এখানে কি হচ্ছে না, এখানে ত্বরণটা, এখানে হচ্ছে যে নতিটা ধ্রুবক, কিন্তু এই নতিটার কি মানে, এখানে নতিটা 0 আর এখানে নতিটা হচ্ছে ধ্রুবক, কিন্তু ডি এ ডিটি এটা ধ্রুবক, তার মানে ত্বরণ বৃদ্ধির হারটা, এখানে ত্বরণ কিন্তু বাড়ছে, এটা ধ্রুবক মানে কি, এখানে 0 নয়, এখানে যেমন 0, এখানে 0 নয়, একটা মান আছে, সেই মানটা বরাবর বজায় আছে এবং সেই মানটা হচ্ছে ধ্রুবক। তার মানে সমহারে বা সমানভাবে বেগটা বৃদ্ধি হচ্ছে, প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান হারে বেগটার বৃদ্ধি হচ্ছে। তো আমরা এই ধরনের আমরা দুটো লেখচিত্র দেখলাম। এবারে পরের লেখচিত্রে আসছি আমি, দুটো বিভিন্ন টাইপের গেল। এবার বাকিগুলো আমি ভিটি এটি নিয়ে খুব বেশি আলোচনা করব না, আমি মূলত এসটি গ্রাফ নিয়েই বলবো। এবারে ধরো এরকম একটা গ্রাফ আছে, এটা টি, এটা এস, এই রকম গ্রাফ, একটা স্ট্রেট লাইন। এটা কি, তার মানে এই সময়তে, সময়টা নির্দিষ্ট, সময় পাল্টাচ্ছে না, গ্রাফটা এই বরাবর, একই সময়তে এস এর মান যা খুশি হতে পারে আপ টু ইনফিনিটি। তার মানে এখানে টি সময়ে এস এর মান ইনফিনিটি, এইটা নর্মালি মানে ইনফিনিটিভ শুধু নয়, যে কোনো মান হতে পারে। তার মানে এটা একটা গ্রাফ অফ ইম্পসিবল, মানে এই গ্রাফটা ইম্পসিবল, এই ধরনের গ্রাফ সাধারণত হয় না। সাধারণত কেন হয় না, এই গ্রাফটা অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট সময়ে একটা বস্তুর সরণ সম্পর্কে সঠিকভাবে ধারণা দিতে পারে না, তাই গ্রাফটার মূল্য মানে এখানে মূল্য নেই। এবার ধরো আমি যদি এরকম একটা গ্রাফ দেখি, এটা হচ্ছে এস, ধরো এরকম, কি বোঝাচ্ছে এখানে লক্ষ্য করার বিষয়, আমি আগের গ্রাফে, তুমি দেখো আগের গ্রাফে আমি একটা এরকম গ্রাফ এঁকেছিলাম, এটা টি, এটা এস, এই কোণটা থিটা, অর্থাৎ লেখচিত্রটা এক্স অক্ষের, এখানে টি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে এবং থিটার কোণটার মান কত, লেস দেন 90 ডিগ্রি। tan theta, which is the theta is less than 90 ডিগ্রি, তখন কত হয়, তখন হচ্ছে সেই ভ্যালুটা হয় পজিটিভ, অর্থাৎ লেস দেন 90, tan অফ লেস দেন 90 ডিগ্রি ইজ পজিটিভ। কিন্তু এখানে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করেছে, এই কোণটা কিন্তু স্থূল কোণ, অর্থাৎ এটা গ্রেটার দেন 90 ডিগ্রি, তার মানে tan অফ থিটা এখানে নেগেটিভ। এবার tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে ds dt, মানেই তো tan থিটা, which is নেগেটিভ। ds dt নেগেটিভ মানে কি, ds dt নেগেটিভ মানে হচ্ছে ভিটা ক্রমশ কমে যাচ্ছে, মানে দূরত্বটাও কমে যাচ্ছে এবং ভিটা, তুমি লক্ষ্য করো আমরা যদি আগে স্টাডি করি, আমরা টিটাকে এখানে দিলাম 0, এবার তুমি আস্তে আস্তে টি এর মান বাড়াচ্ছ আর এস এর মান কি হচ্ছে, আস্তে আস্তে কমে আসছে, তার মানে ডিএস ডিটিটাও মানে টি এর রেসপেক্টে ডিএস, মানে একই টি এর জন্য ডি কমে আসছে, এস কমে আসছে, তার মানে এইটার যদি আমরা বেগে মানে ভাবি, বেগের কথা ভাবি, তার মানে বেগটা নেগেটিভ, তার মানে নেগেটিভ দিকে কমতে কমতে এইখানে এসে এস 0 হয়ে গেল, এস 0 মানে ভি 0, তার মানে এই গ্রাফটা হচ্ছে এরকম, এখানে কিন্তু নতিটা হচ্ছে নেগেটিভ কিন্তু এখানে নতিটা হচ্ছে পজিটিভ। তো এই প্রসঙ্গে আমি আগের দিনের কথা টেনেও আমি বলতে পারি বা আজকে নতুন করে বলতে পারি যে এই গ্রাফ যখন আমরা করব, দুটো জিনিস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অ্যাকচুয়ালি লিনিয়ার গ্রাফের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নয়, নন লিনিয়ার গ্রাফের ক্ষেত্রে এটা মূলত এগুলোকে আমাদের একটু খুব কেয়ারফুলি করতে হয়। সেটা হচ্ছে যে কোনো গ্রাফের দুটো জিনিস আমরা কাইনেমেটিক্সের ক্ষেত্রে দেখতে চাই। এক হচ্ছে সেই গ্রাফের যদি ভিটি কার্ভ হয়,
তাহলে সেই ভিটি কার্ভটা টি অক্ষের সঙ্গে কত এরিয়া তৈরি করছে, এটা হচ্ছে তার সেই বস্তু কর্তৃক সরণ, মানে বস্তুর সরণ। আর কোনো গ্রাফের যদি আমরা নতি বার করি কোনো বিন্দুতে, তাহলে সেই নতিটা হচ্ছে, যেমন এসটি গ্রাফের নতি হচ্ছে ভি, তার মানে ডিএসডিটি। আবার ভিটি গ্রাফের নতি হচ্ছে ডিভিডিটি, তার মানে সেটা হচ্ছে ত্বরণ। তার মানে আমাদের মনে রাখতে হবে যে সরণ সময় লেখচিত্রের নতি হলো বেগ, আর বেগ সময় লেখচিত্রের নতি হলো ত্বরণ। ঠিক আছে? উল্টো দিক থেকে বেগ সময় লেখচিত্রটি টি অক্ষের সঙ্গে যে এরিয়া তৈরি করবে, সেই এরিয়াটা হবে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন অর্থাৎ কতটা বেগের পরিবর্তন হয়েছে, ডিভি, মানে ভি2 মাইনাস ভি1, কতটা বেগের পরিবর্তন হয়েছে। তেমনি ভিটি লেখচিত্রে ওটা সরণ হবে, ভিটি লেখচিত্রে ওটা সরণ হবে, ভিটি লেখচিত্রে ওই মানে এরিয়াটা হবে সরণ। আর এটি লেখচিত্র যদি আমি অঙ্কন করি, তাহলে এটি লেখচিত্রের যদি আমরা এরিয়া বার করি টি অক্ষের সঙ্গে, তাহলে সেটা হবে মানে বেগের পরিবর্তন। কেননা দেখো, আমরা যে কোনো এরিয়া মানে কি, ধরো আমরা একদিন, এটা তোমরা অনেকেই প্রশ্ন করেছো, এটা টি এটা ভি, তাই আমি বললাম যে এটা লেখচিত্র যদি হয়, এই যে এরিয়াটা হবে এস। তো এটা বুঝবে কি করে না, দেখো আমি বলেছি এরিয়া মানে দুটো দৈর্ঘ্যের গুণফল। এখানে দৈর্ঘ্য দুটো কি কি, ভি আর টি, মানে বেগ আর সময় গুণ করলে কি বেরোয়, গুণ করলে হচ্ছে এস বেরোয়। আবার অনুরূপ ভাবে তুমি যদি এটি আঁকো, এদিকে টি এদিকে এ, ধরো সমতরণে যাচ্ছে, এইটা যদি এখানে করো, এই এরিয়াটা কি দেবে, এই এরিয়াটা দেবে এটির সমতুল্য হবে। এবার এটি মানে কি, এবার এটি মানে হচ্ছে আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তার মানে ভি মাইনাস ইউ সমান এটি। তাহলে এটিটা কি বোঝাচ্ছে, বেগের পরিবর্তন, ভি মাইনাস ইউ। অর্থাৎ এটি কার্ভের যে লেখচিত্র, সেই লেখচিত্র টি অক্ষের সঙ্গে যে এরিয়া তৈরি করছে, সেই এরিয়াটা হচ্ছে বেগের পরিবর্তন। অনুরূপ ভাবে ভিটি কার্ভের ক্ষেত্রে এই এরিয়াটা হচ্ছে সরণ। আবার এসটি কার্ভের যদি আমরা নতি আঁকি, তাহলে সেটা হবে বেগ, আর ভিটি কার্ভের যদি আমরা নতি আঁকি, তাহলে সেটা হবে ত্বরণ। এগুলোকে আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, এইবারে আমরা একটুখানি নন লিনিয়ার কার্ভ নিয়ে বলবো। দেখো, মুছে দিচ্ছি, নন লিনিয়ার কার্ভ। প্রথম আমরা আঁকছি এরকম একটা কার্ভ। এদিকে টি, এদিকে ভি, এস। এটা কি, সময়ের সাথে এস এর পরিবর্তনটা কেমন হচ্ছে? অ্যাকচুয়ালি সময়ের সাথে তুমি দেখবে এইটা কিসের অংশ জানো, এটা হচ্ছে সেই অংশটা, এই অংশটা বাদ দিয়েছি, এটা একটা প্যারাবোলার অংশ। এই অংশটা আমরা নিইনি যেহেতু নেগেটিভ টাইম, তাহলে এইটা নিয়েছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, তার মানে টি বাড়লে এস কি হয়, বাড়ে, টি বাড়লে এস বাড়ে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই লেখচিত্রে যদি আমরা নতি বার করি বিভিন্ন বিন্দুতে, লক্ষ্য করো, দেখো এইখানে যদি নতি বার করি, তাহলে এখানে একটা ট্যানজেন্ট আমরা টানবো এই বিন্দুতে, তাহলে এই ট্যানজেন্টটা ধরো এই কোণটা করছে। আমরা যখন এইখানে নতি বার করব, আমরা এইখানে ট্যানজেন্ট আঁকবো একটা, এই কোণটা। আরো যদি এখানে আঁকি আরো, তার মানে লক্ষ্য করে দেখো এই কোণটা, এটা θ1, এটা θ2, অবভিয়াসলি θ1 লেস দ্যান θ2, তার মানে যত সময় বাড়ছে থিটার মানটা কিন্তু বাড়ছে। আর থিটার মানটা বাড়ছে মানে কি, ট্যান থিটাটাও বাড়ছে। আর ট্যান থিটা মানে কি, ডিএস ডিটি, তার মানে বেগ। তার মানে ট্যান থিটা বাড়ছে মানে বেগ বাড়ছে। তার মানে এই লেখচিত্র থেকে আমরা কি বুঝতে পারি, এই লেখচিত্র থেকে এটাই বুঝতে পারি, সময় বৃদ্ধির সাথে সাথে যেমন সরণ বৃদ্ধি হচ্ছে, সরণের পরিমাণ মানে বেশি ভাবে বাড়ছে,
এবং তার সঙ্গে বেগ বৃদ্ধি হচ্ছে। তাই এই ধরনের আমরা একে বলতে পারি, লেখচিত্রকে আমরা বলতে পারি পজিটিভলি ইনক্রিজড ভেলোসিটি, অর্থাৎ এটা পজিটিভ দিকে ভেলোসিটি ইনক্রিজ করছে, পজিটিভ দিকে ভেলোসিটিটা ইনক্রিজ করছে। এবারে যদি মনে করো লেখচিত্রটা এরকম হয়ে যায়, এবার যদি লেখচিত্রটা এরকম হয়ে যায়, তাহলে কি হবে? এখানেও আমি যদি প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে যে আমরা আঁকি, তাহলে এখানে দেখো লক্ষ্য করে এই বিন্দুতে যদি আমরা থিটা আঁকি, এখানে ট্যানজেন্ট আঁকবো এটা। এইখানে যদি আমরা আঁকি, এইখানে যদি আমরা আঁকি এরকম এই কোণটা, এইখানে যদি আমরা আঁকি এই কোণটা, তাহলে দেখো এই কোণটা এদের মধ্যে কি হচ্ছে না, এটা কিন্তু থিটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ডিক্রিজ করছে, পজিটিভ দিকে আছে কিন্তু ডিক্রিজ করছে ক্রমশ। তো সেই জন্যে আমরা এখানে বলবো, এখানে যদি এটা θ1 হয়, এটা যদি θ2 হয়, তাহলে θ1 গ্রেটার θ2 লেস। আমি ছবিটা আরেকটু এরকম করে আঁকলে দেখতে পেতে, এটা বোর্ডে আঁকা অসুবিধা। তার মানে tan θ সমান ds dt সমান v, এটা ক্রমশ ডিক্রিজ করছে, তার মানে ভেলোসিটি ডিক্রিজ করছে। তার মানে এখানে কি বলবো, ভেলোসিটি ডিক্রিজিং। ঠিক আছে? তো আমি এখানে একটা ছোট্ট ট্রিক্স হচ্ছে এরকম, যে দেখবে এই যে লেখচিত্রের যে কার্ভটা কোন দিকে যেতে চায়, যদি এস এর দিকে যেতে চায় তাহলে এস বাড়বে, তার মানে ডিএস ডিটি বাড়বে। এটা সহজ নিয়ম, সহজে বোঝার নিয়ম। আর এখানে এই কার্ভটা কোন দিকে যেতে, টি এর দিকে বাঁকতে চায়, তার মানে এ ডিএস ডিটি কমবে। এখানে ডিএস ডিটি এস এর দিকটায় বাঁকছে, তার মানে ডিএস ডিটি বাড়বে। এখানে এস এর দিকে বাঁকছে মানে ডিএস ডিটি কমবে। ঠিক এটা কি ফলো করো পরের কার্ভে। দেখো আমরা যদি এই কার্ভটা কি এরম ভাবে আঁকি, তাহলে কি হতে পারে? ধরো এইটা একই কার্ভ এরকম ভাবে আছে, তাহলে কি এখানে এই কার্ভের নেচার আর এই কার্ভের নেচার একই, কিন্তু এখানে ছিল শুরুটা হচ্ছে ইনিশিয়াল টাইম টি তে, এর এস ছিল 0, কিন্তু এর টি তে একটা এস ভ্যালু আছে, লেট আস সাপোজ ইট ইজ s0। তার মানে এটাও ইনক্রিজিং ভেলোসিটি ইন পজিটিভ ডিরেকশন, পজিটিভলি ইনক্রিজ ভেলোসিটি, বাট উইথ দ্য ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট। মানে এখানে বডিটার একটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট আগে থেকেই ছিল, আর এটা একবারে 0 থেকে, মানে এই যেখানে মেজার করছি সেখান থেকে 0, এস ছিল 0। এখানে যখন আমরা মেজারমেন্ট শুরু করলাম এস ছিল 0, আর এখানে এস ছিল s0। তফাৎটা হচ্ছে এইটুকুই। ঠিক অনুরূপ ভাবে আগের গ্রাফের জন্য যদি আমরা আঁকি, এটা এরকমও হতে পারত, এরকমও হতে পারত। এই গ্রাফটা একই গ্রাফ, এখানে কিন্তু একটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট থেকে শুরু হয়েছে, আর এখানে হচ্ছে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ছিল না, কিন্তু এখানে হচ্ছে ডিক্রিজিং ভেলোসিটি। এরপরে আমি আসছি পরের কার্ভে। দেখো পরের কার্ভ হচ্ছে, ধরো এরকম টি, এদিকে এস। দেখো তো কার্ভটা কোন দিকে বাঁকতে চায়, এটা কিন্তু লক্ষ্য করার বিষয়। আমি বলেছি এই দুটোর ক্ষেত্রে কার্ভ ভ্যালিড এক্ষেত্রে, তাহলে এখানে টি পজিটিভ, এস কিন্তু নেগেটিভ, এস কিন্তু মানে এস এই দিকে বাড়ে, নেগেটিভলি বাড়ে, মানে এস মানে তো সরণের তো দিক আছে, তাহলে নেগেটিভ দিক আছে, নেগেটিভ দিকে যাচ্ছে বস্তুটা, উল্টো দিকে, আগে যেটা যাচ্ছিল তার উল্টো দিকে যাচ্ছে, কিন্তু সময়ের সঙ্গে এইভাবে এটা হচ্ছে পরিবর্তনটা। এখন এই যে কার্ভটা টার্ন কোন দিকে নিচ্ছে, টি এর দিকে, এস এর দিকে নয়, তার মানে যার দিকে এস এর দিকে যদি থাকে তাহলে এস বাড়বে, কিন্তু এস এর দিকে যদি না থাকে তাহলে এস কমবে। তার মানে এখানে ডিএসডিটি কি হবে, ডিএসডিটি হচ্ছে ডিক্রিজিং, ডিক্রিজিং
বাট নেগেটিভ ডিরেকশন। বাট ইন নেগেটিভ মানে ভেলোসিটি আস্তে আস্তে কমবে, নেগেটিভ ডিরেকশনে কমবে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি এই কার্ভটার কথা বলি, এটা হচ্ছে এস, এস তো এদিকেও, আর এটা টি, তাহলে কি হচ্ছে দেখো, টার্ন নিচ্ছে এস এর দিকে, তার মানে টি এর সাথে এস বাড়ছে, তার মানে ডিএস ডিটি ইনক্রিজিং, ইনক্রিজিং ইন নেগেটিভ ডিরেকশন, মানে নেগেটিভ ডিরেকশনে এটা বেগ বাড়ছে, এটা বেগ কমছে, উল্টো দিকে কিন্তু। আর আগেরটা ছিল, আগেরটাও বেগ বাড়ছে বেগ কমছে কিন্তু পজিটিভ দিকে, আর এখানে উল্টো দিকে। ঠিক আছে, তো এটা হচ্ছে এইটা। এইবারে আমরা পরে আর একটা গ্রাফ আঁকছি, দেখো ধরো এরকম একটা গ্রাফ আমরা দেখাতে পারি। কমপ্লিট এটা আমি যদিও এটা ইয়েতে আলোচনা করেছিলাম প্যারাবোলার ভিডিওতে। তাহলে এখানে কি লক্ষ্য করতে পারছো, দেখো এই কার্ভটার তুমি যদি এই অংশটা লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত একটা আর এই দিকটা একটা, এই অংশটা দেখো জাস্ট এই কার্ভের সঙ্গে সমতুল্য, এই কার্ভের সঙ্গে একই রকম। তার মানে কি, তার মানে এখানে ডিক্রিজিং ভেলোসিটি, ডিএসডিটি নেগেটিভ মানে পজিটিভ দিকে হচ্ছে, পজিটিভলি ডিক্রিজিং। তার মানে এখানে ভেলোসিটি আস্তে আস্তে যত যাচ্ছে, সময় যাচ্ছে, ভেলোসিটি কমছে। এইবার একটা টপ এইখানে, এইখানে যদি তুমি ট্যানজেন্ট আঁকো, এই ট্যানজেন্টটা কেমন হবে, এই ট্যানজেন্টটা হবে এরকম। তার মানে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে, 0 কোণ করছে। তার মানে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 0, কিন্তু ট্যান থিটা মানে কি ডিএসডিটি, ডিএসডিটি মানে ভি, ভি মানে 0। তার মানে এই পয়েন্টে ভিটা 0 হয়ে যাচ্ছে। তার মানে শুরু থেকে বস্তুর বেগটা কমতে 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 এক সময় 0 হয়ে গেল। তারপরের অংশটা লক্ষ্য করো, এই কার্ভটা আমি যদি এইখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকি, এইটা যদি আমি আঁকি, দেখো এটা হচ্ছে এস এদিকটা, আর এটা হচ্ছে টি। তাহলে কি দেখো তো, জাস্ট এই কার্ভের সঙ্গে সমতুল্য, এই যে এই কার্ভের সঙ্গে সমতুল্য, এটা এস আর এটা টি। আমি কি বলেছিলাম, কার্ভটা কোন দিকে বাঁকছে, এস এর দিকে, তার মানে ডিএসডিটি বাড়বে, ডিএসডিটি বাড়বে মানে ভেলোসিটি বাড়বে, কিন্তু কোন দিকে, নেগেটিভ ডিরেকশনে। দেখো লক্ষ্য করে এই অংশটায় কিন্তু ভেলোসিটি ক্রমশ বাড়ছে এবং এটা এইভাবে ইয়ে হচ্ছে। তার মানে তুমি লক্ষ্য করো এই যে কার্ভটা, এটা কিসের, আমরা একদম রিয়েলিটিতে এই ইনসিডেন্টটা দেখতে পাই। একটা ঢিল যদি আমরা ওপর দিকে ছুড়ে দিই, তাহলে কি ঘটনা ঘটে, যত ঢিলটা সময় যায় তত ঢিলটার বেগ আস্তে আস্তে কমতে থাকে এবং একটা সময়ে সর্বোচ্চ অবস্থানে গিয়ে বেগটা 0 হয়ে যায়। তারপরে কি হয়, উল্টো দিকে, অর্থাৎ এটা ছিল পজিটিভলি ডিক্রিজিং, এবার উল্টো দিকে আস্তে আস্তে নামতে থাকে আর বেগটা বাড়তে থাকে, তার মানে এটা হচ্ছে নেগেটিভলি ইনক্রিজিং। তার মানে এটা হচ্ছে একটা বস্তুকে যদি অভিকর্ষের বিরুদ্ধে, এখানে ত্বরণের মান কিন্তু দেখো কনস্ট্যান্ট, সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে, এখানে কিন্তু দেখো সেই রকম একটা বস্তুকে যদি অভিকর্ষের ইয়েতে যদি ছুড়ে দেয়া হয়, অর্থাৎ হচ্ছে যে তোমার অভিকর্ষের অধীন গতি যদি হয়, তাহলে এইরকম একটা ইয়ে আমাদের আসতে পারে। আচ্ছা, এরপরে এই এই মোটামুটি আমরা কার্ভগুলোর কথা বললাম। তো আমি শুধু একটা কথাই বলবো তোমাদের, যে আমরা 3 রকম কার্ভের কথাই বললাম। তবে এটি কার্ভ আছে, এটি কার্ভ আছে, কিন্তু মানে এটি কার্ভ যেহেতু তোমাদের সিলেবাসের মধ্যে সমত্বরণে গতিশীল বস্তুর কথা বলা হয়েছে, তাই এটি কার্ভের অন্তত এইচএস লেভেলের পরীক্ষায় এটি কার্ভের এর পরিবর্তনটা সেখানে সাধারণত লেখচিত্রে দেয়া হয় না। তবুও যদি লেখচিত্রে কোনো পরিবর্তন থাকে অসুবিধা নেই, এবং একটা ভিটি লেখচিত্রকে এটি লেখচিত্রে পরিণত করা যায়, এসটি লেখচিত্রকে ভিটি লেখচিত্রে, অর্থাৎ এই পরিবর্তনগুলো এগুলো তোমাদের করতে হবে। কিন্তু বেসিক যে থিওরি, বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা হচ্ছে এইটা। তো এই কনসেপ্টটা আমরা এখানে জানলাম।
এরপরে আমরা একটা ছোট্ট জিনিস বলে আজকে আমরা আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে অভিকর্ষ। আমরা দেখবে এই যে আমরা যে গতির কথা এত দিন ধরে আলোচনা করছিলাম, আমরা বলতে পারো মানে কাইনেমেটিক্স এর এই অংশটা মানে তোমার একমাত্রিক গতি, যেটা ইউনিফর্ম এবং ইউনিডিরেকশনাল মোশন, তো তার বলা যেতে পারে একবারে টাইপিক্যালি শেষ আলোচনা এটা। পরে আরো অন্যান্য আলোচনা হবে, কিন্তু এই আলোচনাটায় আমরা যেটা মানে আলোচনা এতদিন ধরে করলাম যে একটা বডি সে হচ্ছে স্ট্রেট লাইনে যাচ্ছে বা ফিরে আসছে মানে সরল রেখা বরাবর। তো আমরা সাধারণত সরল রেখা বললেই আমাদের মাথায় যেটা আসে সাধারণত অনুভূমিক গতির কথা আমরা ভাবতে পারি। একটা ঢিল ছুড়ে দিলাম, মানে একটা বলকে গড়িয়ে দিলাম ইত্যাদি, মেজের ওপর একটা গুলি গড়িয়ে গেল। কিন্তু এটা ভার্টিক্যালিও আমরা কিন্তু স্ট্রেট লাইন মোশন হতে পারে। যেমন এক্ষুনি যে এক্সাম্পলটা দিলাম, তার যে লেখচিত্র হচ্ছে এটা, যে একটা ঢিলকে সোজা ভার্টিক্যালি ওপরে ছুড়লাম, আবার তারপরে সে আস্তে আস্তে নিচে নেমে এলো একটা জায়গায় থেমে যাওয়ার পর। এই যে অভিকর্ষের অধীনে এই যে গতি, এটাকে আমরা বলি ফ্রি ফল। এখন ফ্রি ফল মানে পতনশীল বস্তু, ফ্রি ফল আন্ডার গ্র্যাভিটি। তো এই ফ্রি ফল কথাটা অনেক সময় আমাদের মধ্যে ভুল ধারণা তৈরি করে, যেটা হচ্ছে ফ্রি ফল মানে শুধু পড়াটা বোঝায় না। ফ্রি ফল মানে একটা বস্তুকে, একটা ঢিলকে যদি তুমি ওপরে ছোড়ো, সেই গতিটাও কিন্তু ফ্রি ফল এই 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 সাবডিভিশনের অন্তর্গত। অর্থাৎ ফ্রি ফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি অফ দি আর্থ, অর্থাৎ মানে পৃথিবীর মহাকর্ষ বা অভিকর্ষের জন্য, অভিকর্ষ যেখানে প্রভাব রয়েছে যে গতির ওপর, সেই গতিকে আমরা বলছি ফ্রি ফল বা বাধাহীন পতনশীল বস্তু। এখন এই গতির ক্ষেত্রে আমরা কিন্তু যে রেক্টিলিনিয়ার মোশন আমরা তৈরি করেছি ইতিমধ্যে, দেখবে ইকুয়েশন অফ মোশন গুলো তৈরি করেছি। যেমন হচ্ছে যে তোমার ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, কিংবা এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিংবা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s ইত্যাদি ইত্যাদি, কিংবা এস টি সমান ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই সমস্তগুলো তৈরি করেছি। তবে অবশ্যই এস ইজ ইকুয়ালস টু ভিটি নয়, কারণ এখানে যে গতি বলবো সেটা কিন্তু ত্বরণ আছে। কারণ ত্বরণ কোথায় থাকে তোমরা দেখবে ক্লাস 10-এ পড়েছো, যে যেখানে বল প্রযুক্ত হয় সেখানেই ত্বরণ থাকে। কারণ নিউটনের সূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়ালস টু এম এ, মানে বল থাকলেই ত্বরণ থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই এখানে পৃথিবীর যে টান, মহাকর্ষীয় টান, সেই টানের জন্য কিন্তু একটা ত্বরণ থাকবে। তাই আমরা এটাকে অভিকর্ষ, মানে পৃথিবীর মহাকর্ষটাকে আমরা অভিকর্ষ বলি, তো অভিকর্ষজ ত্বরণ থাকবে। সুতরাং সমবেগের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তার মানে ওই এস ইজ ইকুয়ালস টু ভিটি সূত্রটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলোই কিন্তু এই ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। তো এইখানে আমরা যা শিখেছি আগে, তাকে শুধুমাত্র একটুখানি মডিফাই করে নিলেই আমি যে কোনো প্রবলেম কিন্তু আমরা সলভ করে নিতে পারি। সেটা হচ্ছে এরকম, যে এখানে প্রথম যেটা বলি, যে ভূপৃষ্ঠের ওপর কোনো বস্তুকে যখন আমরা ওপর দিকে ছুড়ি বা ওপর থেকে নিচে এসে পড়ে, অ্যাকচুয়ালি তো পৃথিবীটা গোলাকার, মানে পৃথিবীটা গোলকের মতো। কিন্তু আমরা কি কখনো পৃথিবীকে গোলকের মতো দেখতে পাই? দেখতে পাই না। আমাদের মনে হয় পৃথিবীটা সমতল, কারণ আমরা একটা ক্ষুদ্র জায়গার মধ্যে আমাদের দৃষ্টিটা নিবদ্ধ থাকে, তার ফলে এটা একটা সমতল মনে হয়। তো তাহলে এখানে আমাদের এই ফ্রি ফলের প্রথম অ্যাজাম্পশন হচ্ছে, আমরা যেহেতু এক জায়গা থেকেই ছুটছি আবার সেখানে এসেই পড়ছে, তাই এটাকে আমরা পৃথিবী পৃষ্ঠটাকে মানে সমতল ধরে নেব, 1। 2 নম্বর হচ্ছে, যেটা আমাদের এখানে আরেকটা অ্যাজাম্পশন নেওয়া হয়, সেটা হচ্ছে জি এর মান, অর্থাৎ পৃথিবীর টানের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণের মান কিন্তু এখানে ধ্রুবক ধরা হবে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি যে উচ্চতা, একটা বস্তুকে যদি অনেক ওপরে ছোড়া হয়, তাহলে ওপরে অনেকটা ওপরে উঠে যাওয়ার জন্য পৃথিবীর টান কিন্তু অনেক কমে যায়, অর্থাৎ ত্বরণ কমে যায়। তার মানে ত্বরণের মান, জি এর মান কমে যায়, আমরা জি দিয়ে প্রকাশ করি একে। কিন্তু আমরা এই গতির ক্ষেত্রে আমরা মানে যে উচ্চতা সাধারণত আমরা ব্যবহার করি, সেই উচ্চতা জনিত কারণে জি এর মানের খুব একটা পরিবর্তন হয় না, মানে হয় না বলতে গেলে ভেরি ভেরি স্মল, নেগলিজেবল। তাই এক্ষেত্রে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি এই পর্যায়েতে
আমরা সমস্ত জি এর মান কিন্তু এক ধরবো। তোমরা নিশ্চিতভাবেই জানো যে জি এর অরিজিনালি মান হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা সহজ ক্যালকুলেশন করার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা করে থাকি। তো এটা হলো দ্বিতীয় অ্যাজাম্পশন। তৃতীয় অ্যাজাম্পশন হচ্ছে তাহলে জি এর মানটা আমরা ধ্রুবক ধরবো, মানে আমরা এমন উচ্চতায় একটা রিলকে পাঠাতে পারছি না যেখানে জি এর মান পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো না। তো সেক্ষেত্রে এটা 3 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে আমরা জানি আমাদের পৃথিবীর চারপাশে হচ্ছে পুরোপুরি হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের তো আমরা যখন একটা ঢিলকে ছুড়বো বা ঢিল যখন নামবে, বায়ুর বাধা থাকবে, ঘর্ষণ বল থাকবে। কিন্তু এক্ষেত্রে আমরা আদর্শ কারণ মানে এটাকে আদর্শ গতি ধরে নেওয়ার জন্য আমরা বায়ুর বাধাকে এখানে নেগলেক্ট করব। আমরা ধরে নেব যে বায়ুর জনিত কোনো বাধা নেই। তাহলে পরের 3 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে বায়ুর বাধাকে এখানে উপেক্ষা করা হবে। 4 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে যে এই মানে যে কোনো বস্তুকে আমরা যদি ওপর থেকে নিচে ফেলি বা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ধরো নিচে ফেললাম, যে নিচে যে পড়বে তার গতি অর্থাৎ কত বেগ হবে, কত দূরত্ব অতিক্রম করবে, কোন সময়ে, নির্দিষ্ট সময়ে, তো সেটা কিন্তু ভর নিরপেক্ষ। অর্থাৎ বস্তুর গতি বস্তুর ভর নিরপেক্ষ, বস্তুর ভরের ওপর কিন্তু নির্ভর করে না। তাহলে অনেকগুলো অ্যাজাম্পশন আমরা করলাম। 1 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমরা যেটা বলবো যে বায়ুর বাধাকে আমরা এখানে ধরবো না, জি এর মানটাকে আমরা এখানে হচ্ছে ধ্রুবক ধরবো, আর হচ্ছে তোমার জি এর মানটাকে কনস্ট্যান্ট ধরবো, আর হচ্ছে ভর নিরপেক্ষ। তো এই সমস্ত অ্যাজাম্পশনগুলো আমরা করলে আমরা তারপরে এইটা করার পর আমরা কতগুলো সাইন কনভেনশন প্রয়োগ করলেই আমাদের সরাসরি আমরা কিন্তু ওই কাইনেমেটিক্সের যে আমাদের সূত্র আছে সেটা আমরা প্রয়োগ করব। এখানে সাইন কনভেনশন কি আমি একটু লিখছি। সাইন কনভেনশন বা চিহ্নের নিয়ম, আমরা হচ্ছে ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি, ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি এর সাইন কনভেনশন অর্থাৎ চিহ্নের নিয়ম। চিহ্নের নিয়ম কি আছে? প্রথম 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে যেখান থেকে আমরা বস্তুকে ছুটছি, ওপর দিকে বা নিচের দিকে যেখানেই হোক না কেন, যেখান থেকে গতিটা সৃষ্টি হচ্ছে সেই বিন্দুটা থেকে যেখানে ফাইনালি বস্তুটা যাচ্ছে, যদি ফাইনাল অবস্থানটা, বস্তুর ফাইনাল অবস্থানটা প্রাথমিক অবস্থানের ওপরের দিকে থাকে, তাহলে সেই ডিস্টেন্সটাকে ধরবো পজিটিভ। আর যদি নিচের দিকে থাকে তাকে ধরবো আমরা নেগেটিভ। যেমন ভূপৃষ্ঠ থেকে যখন একটা বস্তুকে আমরা ওপরে ছুড়লাম, এইচ উচ্চতা পর্যন্ত পৌঁছালো, এই এইচ উচ্চতাটাকে আমরা ধরবো পজিটিভ। কিন্তু ধরো আমি একটা মিনারের ওপরেতে একটা বস্তুকে ছুড়লাম, তাকে ছুড়ে দিলাম, ওপরে গেল, তার ফাইনালি নিচে গেল, তার মানে আমি এখানে কিন্তু তার ফাইনাল যে ডিসপ্লেসমেন্টটা হলো সেটা কিন্তু নেগেটিভ, কারণ বস্তুর প্রাথমিক অবস্থান ছিল মিনারের ওপরে, এসেছে কিন্তু ভূপৃষ্ঠে। তাহলে প্রথম অ্যাজাম্পশন হচ্ছে এইচ, 1 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে বস্তুর অন্তিম অবস্থান প্রাথমিক অবস্থানের ওপরে হলে উচ্চতা, এখানে সরণ মানে উচ্চতা হবে পজিটিভ, আর অন্য ক্ষেত্রে মানে আমি লিখছি না, অন্য ক্ষেত্রে নেগেটিভ। নাম্বার 2, গতিবেগের ক্ষেত্রে ওপরের দিকের গতিবেগকে আমরা ধরবো প্লাস, নিচের দিকের গতিবেগকে ধরবো আমরা মাইনাস। সে প্রাথমিক বেগই হোক আর চূড়ান্ত বেগই হোক, যখন ওপরের দিকে যাবে তখন প্লাস, আর যখন
নিচের দিকে আসবে তখন মাইনাস। তার মানে প্রাথমিক ও চূড়ান্ত বেগ ওপরের দিকে হলে পজিটিভ, অন্য ক্ষেত্রে নেগেটিভ। 3 নম্বর হচ্ছে, দেখো এই গতি, একটা বস্তু ওপরেই উঠুক আর নিচেই নামুক, এই গতির ক্ষেত্রে ত্বরণ সর্বদা ভূপৃষ্ঠের দিকে, কারণ পৃথিবী তার বস্তুটাকে তার নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে পরে সবসময় ত্বরণ হচ্ছে নিচের দিকে। তার মানে নিচের দিক হলে আমরা কি ধরবো? নেগেটিভ। তার মানে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ সর্বদা নেগেটিভ। অভিকর্ষজ ত্বরণ হচ্ছে সর্বদা নেগেটিভ। এই কটা আমরা অ্যাজাম্পশন, আমরা সাইন কনভেনশন আমরা এখানে কিন্তু করব। তো এর উপর ভিত্তি করে আমরা একটুখানি গতির সমীকরণগুলো ওপরে ওঠার ক্ষেত্রে এবং নিচের নামার ক্ষেত্রে কি কি হয় আমরা একটু দেখে নিই। মুছে দিলাম। আচ্ছা, ধরো আমি এইভাবে লিখছি, ওপরে ওঠার ক্ষেত্রে আর এটা হচ্ছে নিচে নামার ক্ষেত্রে। ধরো নর্মাল আমাদের যে সমীকরণটা আছে ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, এবার ওপরে উঠছে মানে কি ধরবো? ভি ইউ পজিটিভ, টি এর কোনো ব্যাপার নেই, আর জি হচ্ছে নেগেটিভ। তাহলে কি হবে? তার মানে প্লাস ভি প্লাস ইউ প্লাস এর জায়গায় লিখবো মাইনাস জি ইন্টু টি। তার মানে কি দাঁড়ালো? ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ওপরে ওঠার জন্য। নিচে নামার জন্য এই সমীকরণটা কি হতে পারে? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, নিচে নামছে মানে ভি মাইনাস ইউ মাইনাস প্লাস এ সবসময় মাইনাস ইন্টু টি। তাহলে মাইনাস ভি সমান মাইনাস ইউ সমান ইন্টু মাইনাস জিটি, মাইনাস গুলো তুলে দেওয়া হলো, তাহলে কি হলো? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। এটা হচ্ছে নিচে নামার ক্ষেত্রে। ঠিক আছে, এবারে ধরো দ্বিতীয় সমীকরণ, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওপরে ওঠার ক্ষেত্রে এস পজিটিভ, এস মানে এস লিখবো না, এস মানে তো এই ডিস্টেন্স, আর এটা মানে উচ্চতা। তার মানে প্লাস এইচ প্লাস ইউটি প্লাস হাফ মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তার মানে এইচ ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে ওপরে ওঠার ক্ষেত্রে। নিচে নামার ক্ষেত্রে কি হবে? এইচ ইজ ইকুয়ালস টু, ধরো ফর্মুলাটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা এইচ এস এর জায়গায় আমরা বসাবো এইচ, তার মানে নিচে নামছে, তার মানে মাইনাস এইচ, ইউ নিচে নামছে মাইনাস ইউটি প্লাস হাফ, এ তো বলেছি সব সময় মাইনাস, মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তাহলে মাইনাস এইচ সমান মাইনাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, দ্যাট ইজ এইচ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক সিমিলারলি আমরা যদি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এটা বলি, তাহলে ওপরে ওঠার ক্ষেত্রে ভি পজিটিভ ইউ পজিটিভ, শুধু এটা, তাহলে মাইনাস 2gh। অনুরূপ ভাবে এখানে কি হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে মাইনাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অবশ্য এটা প্লাসই হয়ে যাবে, হিসেব মতো এটা প্লাসই হয়ে যাবে। আর হচ্ছে মাইনাস ভি এর হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস, না ভুল হলো, মাইনাস ভি
এটা হলো ভি স্কোয়ার ইজ ইকালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, আর এখানে এটা প্লাস, আর এখানে হচ্ছে এখানে হচ্ছে 2 ইন্টু জিটাও প্লাস, আর এসটাও হচ্ছে এই জিটাও মাইনাস, এইচটাও মাইনাস, তাহলে ভি স্কোয়ার ইজ ইকালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এই হচ্ছে ওপরে ওঠার ক্ষেত্রে এবং নিচে নামার ক্ষেত্রে আমরা ফর্মুলাগুলো পেলাম, কিন্তু একেবারে মানে জাস্ট ওই সাইন কনভেনশনটাকে ব্যবহার করে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তো এইটা জানার পরে, এটা আমি জাস্ট থিওরিগুলো বললাম, এরপরে আমরা প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি। তো আমরা একটা কথাই শুধু এখানে আমি বলবো, বলে তোমাদেরকে একটা টাস্ক আমি দিয়ে আজকে ভিডিও শেষ করব। সেটা হচ্ছে যেই যে আমি বললাম যে বায়ুর বাধাকে উপেক্ষা করা হয়, অর্থাৎ বায়ু কোনো যেন বাধা দেয় না এরম ধরে নেওয়া হয়। কিন্তু যদি বায়ুর বাধা থাকতো তাহলে কি জানো একটা অদ্ভুত ঘটনা ঘটতো। একটা ঢিলকে তুমি যদি ওপর দিকে ছুঁড়ে দিতে, তাহলে সে নির্দিষ্ট উচ্চতায় যে উঠতো, সেই উঠতে যা সময় লাগতো আর নামতে যা সময় লাগতো, ওঠার সময় কম সময় লাগতো, নামতে বেশি সময় লাগতো। আমি তোমাদেরকে একটা টাস্ক হিসাবেই দিলাম, তো তোমরা এটা আমাকে বলবে, পরে কমেন্টস করবে যে এটা কিভাবে মানে এটা হতে পারে যে তোমার হচ্ছে যে ওঠার সময় কম সময় লাগে, নামার সময় বেশি সময় লাগে। তো এই প্রসঙ্গে আর দু একটা কথা এমনি বলা যেতে পারে, এগুলো এমনি দেখবে বেরিয়ে আসবে, তোমরা প্রমাণও করতে পারবে। যেমন একটা ঢিলকে ওপরে ছুড়লে যে বেগে তুমি যত বেগে ছুড়লে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর যখন নেমে আসবে সেই বিন্দুতে, তখন সেই বেগেই নেমে আসবে। কিংবা এটাকে এভাবেও বলা যেতে পারে, কোনো একটা বস্তুকে যখন তুমি ছুড়লে, তখন কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একটা উচ্চতা একটা বিন্দু আছে, সেই বিন্দুকে যে বেগে ঢিলটা অতিক্রম করলো, নামার সময়তেও কিন্তু সেই বেগেই ঢিলটাকে আবার অতিক্রম করবে। কিংবা এর সঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে যে একটা বস্তু উঠতে যত সময় লাগে, নামতেও তত সময় লাগে। তো এই বিষয়গুলো আমি বলার পর তোমরা এগুলো নিয়ে একটু চর্চা করবে। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও আমরা পরের বিষয় নিয়ে আসবো। ওকে।